কজটা হচ্ছে আপনার একটা বাইবেলের মতো। কজটা আপনার সবসময় ফলো করতে হবে। কজ যদি ফলো না করেন, কোনো একটা যদি সেলারি ঠিকমতো না দেয়া হয় সেটা ব্রিচ হবে। যদি আপনি ঠিকমতো কাজে না যান সেটা ব্রিচ হবে। এমপ্লয়ার আপনাকে জব না দেয়, আওয়ার্স না দেয় সেটাও ব্রিচ হবে। সবই ব্রিচ হবে এবং আপনার যে জব ডেসক্রিপশন আছে সেই অনুযায়ী যদি আপনি কাজ না করেন ব্রিচ হবে। যদি আপনার রেগুলার আপনি কাজে যাচ্ছেন সেটার যদি তারা লগ ইন, লগ আউট, কি কাজ করলেন এই ধরনের যদি মেইনটেইন করা না হয়, ডায়েরি মেইনটেইন না করা হয় তাহলে কিন্তু ব্রিচ হবে। আমি সানাউল্লাহ বলছি। আমি স্কিল ওয়ার্কার আন্ডারে ৩ বছর ধরে আছি। আমার জি। কোম্পানির লাইসেন্সটা রিভোক হয়ে গেছে। আমি HMRC থেকে আমার ৩০% আমার প্রশ্নটা হলো আমি আরেকটা কোম্পানির আন্ডারে যাবো। আমি ILR এ যদি যাই তাহলে কি আমার যেই ট্যাক্সটা দেওয়া হয়নি ওটার জন্য কি সমস্যা হবে? আর একটা প্রশ্ন হলো আমার একটা ফ্রেন্ড প্রি সেটেলমেন্ট আন্ডারে আছে ইউরোপিয়ান, কিন্তু ওনারও ৫ বছর হয়ে গেছে। উনি কি ART ট্যাক্স প্রদান করেনি, কিন্তু উনি যে ৫ বছর ধরে এই দেশে আছে, উনি কি সেটেলমেন্টের জন্য এপ্লাই করতে পারবে কিনা? প্রথম কোশ্চেনটা আপনি আরেকবার বলেন তো? আপনার একটু ভেঙে যাচ্ছিল। আবার বলেন তো প্রথম কোশ্চেনটা? আমার প্রথম প্রশ্নটা হলো আমি স্কিল ওয়ার্কার আন্ডারে ইউকে তে আছি। আমার ৩ বছর হলো এই দেশে। কিন্তু আমার কোম্পানি আমাকে ১৯ মাসের ট্যাক্স কম দিয়েছে আরকি এই সম্পর্কে। তা আমার প্রশ্নটা হলো আমি ৫ বছর পরে কি আমি লিভ টু রিমাইন্ড এর লেগে আবেদন করব যখন, তখন কি এইটার জন্য এপ্লাই করবে কিনা? ধন্যবাদ। এই কোশ্চেন কিন্তু ইম্পোর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু অনেকের জন্যই হয়তোবা আম প্রযোজ্য হবে তারা এই ধরনের সিচুয়েশন এ আছে। তো যারা স্কিল ওয়ার্কার মূলত ইউকেতে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে আসে কিংবা এখানে সুইচ করে, তখন কিন্তু তাদের যে লাইসেন্স স্পন্সর তার এমপ্লয়ার যাদের লাইসেন্স আছে, তারা মূলত একটি কজ অ্যাসাইন করে। ১ম হচ্ছে কস্ট অ্যালোকেশন করে হোম অফিস থেকে, করার পরে কস্ট অ্যাসাইন করে এবং কস্ট অ্যাসাইন করে ওখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন থাকে। তার ভিতরে হচ্ছে যে আপনার জব ডেসক্রিপশন কত, আপনাদের সেলারি কত, আপনাদের যে কি বলে অ্যাম স্ট্যাটুটরি সিক পে আছে কিনা, কতদিনের আপনাদের সিক পে দেয়া হবে, তারপরে এসওসি কত, এবং নাম, ডেট অফ বার্থ এগুলো সবকিছু কিন্তু থাকে এবং কত আওয়ার্স আপনাকে কাজ করতে হবে সেটাও কিন্তু ওখানে উল্লেখ থাকে। অতএব এই যে কস্টটা দেখছেন এইটাই কিন্তু আপনাকে কমপ্লায়েন্স করতে হবে যখন আপনি এই স্কিল ওয়ার্কার ভিসা আপনার গ্রান্ট হয়েছে, এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে এসেছেন অথবা এখান থেকে যদি সুইচ করেন। তো কস্টটা হচ্ছে আপনার একটা বাইবেলের মতো। কস্টটা আপনার সবসময় ফলো করতে হবে। কজ যদি ফলো না করেন, কোনো একটা যদি সেলারি ঠিকমতো না দেয়া হয় সেটা ব্রিচ হবে। যদি আপনি ঠিকমতো কাজে না যান সেটা ব্রিচ হবে। যদি আপনার এমপ্লয়ার আপনাকে জব না দেয়, আওয়ার্স না দেয় সেটাও ব্রিচ হবে। অ্যা এই মানে এসব ব্যাপারগুলো কিন্তু সবই ব্রিচ হবে এবং আপনার যে জব ডেসক্রিপশন আছে সেই অনুযায়ী যদি আপনি কাজ না করেন ব্রিচ হবে। যদি আপনার রেগুলার আপনি কাজে যাচ্ছেন সেটার যদি তারা লগ ইন, লগ আউট, কি কাজ করলেন এই ধরনের যদি তাদের একটা আম লগ যদি মেইনটেইন করা না হয়, ডায়েরি মেইনটেইন না করা হয় তাহলে কিন্তু ব্রিচ হবে। তো এইগুলো কিন্তু এই যখন লাইসেন্স পেয়েছে এইটা কিন্তু হোম অফিসের সঙ্গে ওই এমপ্লয়ার এর হচ্ছে এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্ট অনুযায়ী কোনো কিছু যদি একটু বাদ যায় তাহলে কিন্তু এটা আপনার জন্য ব্রিচ, তার জন্য ব্রিচ হবে। আবার সে যে আপনাকে কাজ দিচ্ছে না, আওয়ার্স দিচ্ছে না কিংবা সে যে আপনাকে বেতন দিচ্ছে না কাজ দেওয়ার পরেও, সেটার জন্যে যে আপনি বলতে পারবেন না যে আমাকে দিচ্ছে না। সেক্ষেত্রে সে ব্রিচ করলে আপনি সাফার করবেন, আপনি ব্রিচ করলে সে সাফার করবে। ২ জনে কিন্তু সাফার করবে। আর এটার কনসিকুয়েন্স সেটা হচ্ছে যে এমপ্লয়ার এর হোম অফিস যদি অডিটে এসে জানতে পারে যে সে আপনাকে কাজ দিচ্ছে না এবং সেটা তারা আপনাকে এক্সপ্লয়েট করছে কিংবা ইরেগুলারিটি করছে, সেক্ষেত্রে কিন্তু তাদের লাইসেন্সটা কিন্তু স্ট্রেট ওয়ে রিভোক হয়ে যেতে পারে। আর একইভাবে আপনি যদি কোনো সময় যদি ধরা পড়েন হোম অফিসের কাছে, এনফোর্সমেন্ট ইউনিট কিংবা জানতে পারে যে আপনি তাদের ওখানে কাজই করেন নাই ১৮ মাস, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা ইনস্ট্যান্টলি ক্যানসেল করে দেবে। আপনাকে কিন্তু এই 60 ডেজ এরও নোটিস দেয়া হবে না। অতএব এটা কার দোষ, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটার জন্যে কিন্তু হোম অফিস শুনতে যাবে না। তারা দেখবে যে কস্ট অনুযায়ী আপনি যেটা করার উচিত সেটা করছেন না কিংবা আপনার যেটা দেয়া উচিত সেটা দেয়া হচ্ছে না। অতএব আপনাকে কিন্তু সাফার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি
5 বছর 18 মাস আপনাকে দেয়া হয়নি ইনিশিয়ালি। পরবর্তীতে যদি আপনাকে অ্যা ট্যাক্স ঠিকমতো দেয়া হয় এবং আপনার সেলারি আপনার অ্যাকাউন্টে যদি যায় ওদের অ্যাকাউন্ট থেকে, তখন তাহলে কি হবে? এটাই কিন্তু একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা টু আর্লি ৫ বছর পরে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু যেটা হবে অ্যাপ্লিকেশন করার পরে কেস ওয়ার্কার কিন্তু এইচএমআরসির সঙ্গে 12 মান্থের ক্রস ভেরিফিকেশন করে নেবে ইনস্ট্যান্টলি এবং সেই ক্ষেত্রে যদি তারা মনে করে যে তারা ৫ বছরেও ভেরিফাই করবে এবং ৫ বছরে যদি ভেরিফাই করে, তখন কিন্তু আপনি ব্রিচে পড়ে যাবেন এবং আপনার আইএলআর কিন্তু কেটে মানে তখন আটকে দিতে পারে। আর যদি তারা ওই ১ বছরে যদি এন্ড অফ 5 ইয়ার্স ওই ১ বছর যেটা তারা ভেরিফিকেশন করবে এইচএমআরসিতে সরাসরি, সেটাই যদি দেখে যে আপনি ট্যাক্স দিয়েছেন এবং যদি পিছনের দিকে যদি তারা ভেরিফিকেশনে না যায়, ক্রস চেকে না যায় এবং তারা যদি এটা ফাইন্ড আউট করতে না পারে, তাহলে আপনি ভেরি লাকি হবেন, এস্কেপ করে গেলেন, আপনার আইএলআর হয়তো হয়ে যাবে। অতএব এটা ভেরি রিস্ক থাকছে। এখন কি হবে? ওরা কি ৫ বছরের জন্যই আপনার ক্রস চেক করবে? নাকি ১ বছরের জন্য ক্রস চেক করবে? এটা আমি তো আর এখন বলে দিতে পারব না। এটা যখন ওই অ্যাপ্লিকেশন করবেন, তখন ওই যে কেস ওয়ার্কার থাকবে যে আপনার অ্যাপ্লিকেশনটা কনসিডারেশন হবে, এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করবে। তবে 2nd অফ জুলাই 2025 থেকে এটা কনফার্ম করা হয়েছে যে যখন আইএলআর অ্যাপ্লিকেশন করা হবে তখন 12 মান্থ অবশ্যই এইচএমআরসির সঙ্গে ক্রস চেক করা হবে যে ট্যাক্স পেমেন্ট করা হয়েছে কিনা এবং তারা ইচ্ছে করলে আরো অনেক ডকুমেন্ট তারা চাইতে পারে। অতএব গুড লাক। আমি যেভাবে বললাম এইভাবেই ডিসকাস করে উত্তরটা দিতে হবে। ইয়েস, নো বলা যাবে না। ধন্যবাদ।